আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকে ষষ্ঠ দিনের ক্লাস। ষষ্ঠ দিনের আজকে আমরা প্রথম পত্র অলরেডি শেষ করে ফেলছি 5 দিনের ভিতরেই। ষষ্ঠ দিন কিন্তু দ্বিতীয় পত্রটা আমরা 1.10 পর্যন্ত শেষ করতে পেরেছি। আজকে শুরু হবে 1.11, অর্থাৎ পার্ট 8, কিন্তু 1.11 থেকে। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। আমি কিছু তথ্য এর সাথেও যোগ করছি, ওগুলো তোমাদের দিয়ে দিব। গুগল ক্লাসরুমে পেয়ে যাবা তথ্যগুলো, ওখানে আপলোড দিয়ে দিব। এক্সট্রা যে তথ্য আমি বইয়ের সাথে, কারণ বইয়ের এগুলো সব মান্ধাতার আমলে, মানে প্লাস আগের আগের সময়কার তথ্য দিয়ে ভরপুর। বর্তমান নতুন বই কারা কিনছে আমি জানি না, নতুন বই কিনলে নতুন বইতে কোন ধরনের তথ্য আছে, যে তথ্য থাকুক না কেন, তোমরা আমার নতুন বই যদি কিনে থাকো সেই তথ্যটা আমার সাথে একটু শেয়ার করবা পরবর্তীতে। তো আমরা এখন কথাবার্তা বলবো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, স্ট্রাকচার অফ বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো। মানে যে কাঠামোর ভিত্তি করে একটা দেশে অর্থনীতি পরিচালিত হয়, কি কাঠামো সেটা, কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক, কোন ধরনের কাঠামোর ভিতরে এটা পরিচালিত হয়, সেটার উপর ডিপেন্ড করে অর্থনৈতিক কাঠামো। কার শব্দ হইতেছে, শব্দটা বন্ধ করে দিবা। অর্থনৈতিক কাঠামো। স্যার, এটা কি দ্বিতীয় অধ্যায়? আহ এটা প্রথম দ্বিতীয় পার্টের প্রথম অধ্যায়, মানে দ্বিতীয় পার্ট। অর্থনীতি দ্বিতীয় পত্র, কিন্তু দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এই কারণ আমরা প্রথম অধ্যায় অলরেডি শেষ করে ফেলছি। ওকে। তো দেখো, আমি বলছিলাম যে যে আহ, কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাকে অর্থনীতির কাঠামো বলে। এটা বিভিন্ন খাত হতে পারে, উপখাত হতে পারে। বাংলাদেশের অর্থনীতির 3টা বড় খাত আছে। এমনকি তারপরে 15টা উপখাত, পরবর্তীতে আরো 4টা উপখাত বাড়িয়ে এখন 19টা উপখাত করা হয়েছে। তো এই যেসব খাত উপখাতের উপরে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়, সেটাই হচ্ছে অর্থনৈতিক কাঠামো। তো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো যদি তুমি ভাগ করতে যাও, তাহলে 3টা বিষয়ের উপরে আমরা ভাগ করতে পারি: অঞ্চল ভিত্তিক খাত, মালিকানা ভিত্তিক খাত এবং উৎপাদন ভিত্তিক খাত। এই 3টা খাতের উপরে আমরা অর্থনৈতিক কাঠামো বন্টন বা ভাগ করতে পারি। অঞ্চল ভিত্তিক খাতের ভিতরে কি কি আসে? গ্রামীণ এবং শহর অঞ্চল। অঞ্চল মানে এরিয়া বা এলাকা বোঝায় যেখানে। এটা হচ্ছে গ্রামীণ খাত। গ্রামীণ খাতে কি কি অর্থনৈতিক বিষয় আসা আছে সেই সম্পর্কিত আলাপ আলোচনা গ্রামীণ খাতের। আর শহুরে খাতে কি কি অর্থনীতি, কারণ গ্রামীণ অর্থনীতি এবং শহরে অর্থনীতির ভিতরে একটা পার্থক্য দেখা যায়। আর মালিকানার ভিত্তিতে অর্থনৈতিক খাতকে দুই ভাগে ভাগ করা, একটা সরকারি খাত আর একটা কি বেসরকারি খাত। একটা আছে সমবায় খাত, ওটাও বেসরকারি খাত বলা যায়। তো সরকারি খাতের কিছু অর্থনীতি পরিচালিত হয় বেসরকারি খাতে। আর উৎপাদন ভিত্তিক খাত হচ্ছে 3টা। এটাই আমরা সবচেয়ে বেশি আলাপ আলোচনা: কৃষি, শিল্প ও সেবা। আচ্ছা, আমরা অঞ্চল ভিত্তিক খাতের প্রথমটা আলোচনা করি, গ্রামীণ খাত, রুরাল সেক্টর। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রাম অঞ্চলে বসবাস করে, প্রায় শতকরা 70 ভাগ। কিন্তু এখন আস্তে আস্তে শহরি মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরও গ্রামীণ খাত আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ খাতের অর্থনীতি যেমন কৃষি 1 নম্বর। গ্রামীণ খাতের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কৃষি। কৃষি গ্রামীণ খাতের একটা সবচেয়ে বড় অংশ। জনসংখ্যা প্রায় 70ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। প্রত্যক্ষ মানে সরাসরি কৃষি কাজ করে, পরোক্ষ হচ্ছে সরাসরি কৃষি কাজ না করলেও কৃষি কাজের যে পণ্য হয় সেটা বিপণন কাজে তারা কাজ করে। সেগুলো প্রসেসিং কাজে, যে প্রসেসিং করা হয়, কৃষি পণ্য যে প্রসেসিং করা হয় সেভাবে সেটা কাজ করে, অথবা কৃষি পণ্য পরিবহনে কাজ করে। এটা মিলেই বলা হচ্ছে যে শতকরা 70 ভাগ মানুষ প্রত্যক্ষ মানে সরাসরি ভাবে, আর পরোক্ষ মানে সরাসরি না হইলেও কিন্তু কৃষির উপরই, কৃষি যে পণ্য আছে সেই পণ্য নিয়েই তারা কাজ করে, নির্ভরশীল। তাহলে শতকরা ইকোনমিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা নাই। আচ্ছা, যাই হোক, আমরা এটা শেষ করি, যে ধরছি যেহেতু শেষ করি, এক একজনের এক এক রকম আছে। নির্ভরশীল, তাই এদেশের অর্থনীতি প্রধান খাত হলো কৃষি। বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত কৃষি। কিন্তু এখন বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত কৃষি আর বলা যায় না। বর্তমানে অর্থনীতি প্রধান খাত হচ্ছে সেবা, তারপরে শিল্প, তারপরে হচ্ছে কি কৃষি। আমি এগুলো পরে আমার তথ্যের ভিতরে আছে কোনটা কোন কতটুকু পরিমাণ আছে। শিল্প, গ্রামের শিল্প খাত হলো ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প। গ্রামের ক্ষুদ্র কুটির শিল্প
তারপরে কি কি শিল্প আছে গ্রাম অঞ্চলে দেখা যায়, যেসব শিল্প: তাঁত শিল্প, বাঁশ ও বেত শিল্প, তারপর কাঁসা শিল্প, কাঁসা এক ধরনের কাঁসার পাতিল টাতিল তৈরি করা হয়, হাঁড়ি পাতিল বানানো হয়। পিতল শিল্প, পিতলের জিনিসপত্র তৈরি করা হয়। মৃৎ শিল্প, মৃৎ মানে মাটির শিল্প। স্বর্ণ শিল্প, স্বর্ণ অলংকার তৈরি করা হয়। কাঠ শিল্প, কাঠ দিয়া যে সমস্ত জিনিস, ফার্নিচার আসবাবপত্র তৈরি করা হয়। হস্তশিল্প, হাত হাতের মাধ্যমে যেসব কাজ করা হয় সেগুলো হস্তশিল্প, এগুলো কাঁথা টাথা এগুলো আর কি। তারপর বিড়ি শিল্প, লবণ শিল্প। লবণ গ্রামীণ অঞ্চলে এখনো ওই যে পানি, চর অঞ্চলে বা সমুদ্র তীরবর্তী এলাকায় এই লবণ শিল্পটা এখনো আছে। কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে দেখা যায়। চামড়া শিল্প। তারপর নারিকেলের ছোবড়া দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়। অনেকে জাজিম টাজিম তৈরি করে নারিকেলের ছোবড়া দিয়ে। এইটা আর কি। তো পরিবহন ও যোগাযোগ, গ্রামীণ একটা পরিবহন যোগাযোগ একটা গুরুত্বপূর্ণ খাত। এগুলো মোটামুটি রিডিং বললেই তোমরা পারবা, অত বেশি বোঝানোর কিছুই নাই। নৌকা, রিক্সা, ভ্যান গাড়ি, গরুর গাড়ি, ঠেলা গাড়ি, এগুলো এখন আর গরুর গাড়ি, ঠেলা গাড়ি এগুলো এখন আর দেখা যায় না। এগুলো নামে মাত্র লিখে রাখছে। এই মোটর সাইকেল, ব্যাটারি চালিত অটো রিক্সা গ্রামের রাস্তায় চলাচল করে। পল্লী বিদ্যুৎ, আমাদের শহর অঞ্চলে যে বিদ্যুৎ সেটা ডেস্কো, কিন্তু গ্রাম অঞ্চলে এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ। তো এখানে একটু কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ করে, যা দিয়ে আবাসিক প্রয়োজন ছাড়াও সেচ কাজ করে। সেচ কাজ ওই যে কৃষিক্ষেত্রে পানি টানি দেওয়ার কাজ করে পল্লী বিদ্যুতের লাইনের মাধ্যমে। আর ক্ষুদ্র শিল্প এলাকায় ক্ষুদ্র যে শিল্পগুলো আছে এগুলো পল্লী বিদ্যুতে চলে। আর ব্যাংকিং সুবিধা, যদি ওটা ব্যাংকিং এর মতো মনে হয়, ব্যাংকিং সুবিধা গ্রামে বড় কোনো ব্যাংকিং সুবিধা এখনো যায় না, তারপর ছোট ছোট ব্যাংক সুবিধা গেছে। কৃষি ব্যাংক, কৃষি লোন পাওয়া যায় এখান থেকে। আগেকার সময় গ্রাম্য মহাজনের কাছ থেকে লোন নিতে হতো, এখন কৃষি ব্যাংকের মাধ্যমে খুব সহজে লোন নিতে পারে গ্রামীণ ব্যাংক, যেটা প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে আহ, জামানতবিহীন লোন গ্রহণ করা যায়। সমবায় ঋণদান সমিতি, বিভিন্ন সমিতি আছে, সমবায় সমিতি। এজেন্ট ব্যাংক, ছোট বড় ব্যাংকের ছোট ছোট শাখা এজেন্ট ব্যাংকিং হিসাবে গ্রামে পরিচালিত হয়। ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য, কাঁচামাল, অন্যান্য ক্ষুদ্র শিল্পের পণ্য ক্রয় বিক্রয় হয়। আর শহরি খাতের ভিতরেও শহরি খাতটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এগুলো শহরি খাতেই দেখা যায়। শহরে বৃহৎ ও মাঝারি শিল্প যেমন পরিবহন, যোগাযোগ, ব্যাংকিং, বীমা সুবিধার কারণে অধিকাংশ বহু বৃহৎ ও মাঝারি বড় বড় শিল্পগুলো এগুলো শহর অঞ্চলে বা শহর অঞ্চলে আশেপাশেই দেখা যায়। বাংলাদেশের রাজধানীতেই সবচেয়ে বেশি শিল্প প্রতিষ্ঠান এবং রাজধানীর আশেপাশে যেসব জেলাগুলো আছে সেই সব জেলা এবং চট্টগ্রাম এবং ফেনী অঞ্চলে, এইসব অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে বলা হয়েছে শহর এবং শহরের আশেপাশে। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান, যদিও ছবি তোলা হয়েছে, ছবিটি এখানে আটকে গেছে। ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান শিল্প ও ব্যবসা বাণিজ্যের মূলধনের চাহিদা মানে শিল্প ও ব্যবসা বাণিজ্যের যে টাকা পয়সা দরকার হয়, মূলধন দরকার হয়, এগুলোর চাহিদা পূরণ হয় ব্যাংকের মাধ্যমে। আর ব্যাংকে সাধারণ মানুষ টাকা পয়সা জমা রাখেন। তারপর ব্যবসা বাণিজ্য, দেখো ব্যবসা বাণিজ্য, পরিবহন, শহর অঞ্চলে ব্যবসা বাণিজ্য পরিবহনটা একটু বেশি দেখা যায়। পরিবহন সুবিধা, যেহেতু শহর অঞ্চলে পরিবহন সুবিধা ভালো। মোহাম্মদ সান্ডপ করো। যেহেতু শহরাঞ্চলে পরিবহন সুবিধা, আন্তর্জাতিক পরিবহন সুবিধা ভালো, বিশ্বের অন্যান্য দেশের সাথে খুব সহজেই শহরাঞ্চলে যোগাযোগ করা যায়। এই কারণে তারপর ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর সেবা শহর অঞ্চলে সহজলভ্য। এই কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শহর অঞ্চলে বেশি দেখা যায়, বেশি বিকাশ লাভ করে। বড় বড় কোম্পানির সদর দপ্তর, বড় বড় কারখানা, আহ, স- কারখানা প্রধান কার্যালয়, কারখানা শহরের বাইরে থাকলেও প্রধান কার্যালয় দেখা যায় শহরের ভিতরে, কার্যালয়গুলো শহরের ভিতরে থাকে, যাতে দেশে এবং দেশের বাইরে অন্যান্য দেশের সাথে তারা খুব সহজেই যোগাযোগ করতে পারে। বিদ্যুৎ ও গ্যাস ও পানি সম্পদ, বিভিন্ন কলকারখানা, জ্বালানি সহ বিদ্যুতের ব্যবহার, এগুলো পানি সম্পদ, এগুলো মোটামুটি পল্লী পাট বা পেশা ও চাকরি। শহর অঞ্চলে কৃষি খাতটা দেখা যায় না এখানে। পেশা পেশা চাকরি, বেশিরভাগ মানুষই চাকরি করে, পেশা ভিত্তিক ব্যবসা করে, এই ধরনের কার্যক্রম তারা পরিচালিত হয়। শহর অঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত থাকে। যোগাযোগ ব্যবস্থা একদম, কারণ হচ্ছে এখানকার সব বড় বড় কোম্পানি, প্রধান অফিস, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ গৃহায়ণ প্রকল্প সমূহ শহরে অবস্থিত। এরপরে আমরা যেটা দেখবো সেটা মালিকানার ভিত্তিতে খাত। মালিকানার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সরকারি খাত আর এটা কি বেসরকারি খাত। কিছু কিছু বিষয় আছে অর্থনৈতিক খাত, এগুলো বেসরকারিতে ছাড়া যাবে না। বেসরকারিতে যদি ছেড়ে দেয় তাহলে সমস্যা, সেটা সরকারি খাতেই পরিচালিত হয়। যেমন দেখো মুদ্রা,
এখানে মুদ্রা, তারপরে আছে টাকশাল মুদ্রা। মুদ্রা ও টাকশাল, মুদ্রা এবং টাকশাল একই কথা। যদি এইটা বেসরকারি খাতে কখনোই ছাড়া পসিবল না, কারণ তাহলে এটা বেহাত হয়ে যেতে পারে। অস্ত্র, অস্ত্র এগুলো সরকারিভাবে তৈরি করা হয়, গাজীপুরে কারখানা আছে। এই দাগ টাক দিও না, তুমি দাগ দিলে কিন্তু এখানে চলে আসে। গোলা বারুদ, গোলা, না কেন? আচ্ছা যাই হোক, এটা দুই বিশেষ সুযোগ পেলাম। আচ্ছা যাই হোক, গোলা বারুদ, গোলা বারুদ এগুলো অস্ত্র, গোলা বারুদ এগুলো সরকারি, এবং প্রতিরক্ষা সরঞ্জাদি, পারমাণবিক শক্তি উৎপাদন এগুলো সরকারি খাতেই হয়। বিমান সরকারি, এখন বর্তমানে কিছু বিমান সংস্থা বেসরকারিও আছে। রেলওয়ে এটা পুরোপুরি সরকারি, এখানে বেসরকারি কোনো রেলওয়ে নাই। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ এটাও পুরোপুরি সরকারি। বর্তমান কিন্তু টেলিযোগাযোগ কিছু আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের আন্ডারে দেওয়া হয়েছে, এবং কিছু সিম কোম্পানি আছে, টেলিযোগাযোগ কোম্পানি আছে, যেগুলো কোম্পানির খাতে দিয়ে দিয়েছে। আচ্ছা, কৃষি খাত, বাংলাদেশের কৃষি খাতে অধিকাংশ বেসরকারি বেসরকারিভাবেই পরিচালিত হয়। তারপরে সরকারিভাবে কিছু কৃষি খাত আছে, এবং কিছু সরকারি কৃষি গবেষণার সেক্টর আছে, যেসবগুলা সরকার কৃষি গবেষণা করে, যেমন কৃষি সম্প্রসারণ মৎস্য পশুপালন অধিদপ্তর, এটা দেশের কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা ঢাকার খামারবাড়িতে অবস্থিত। এটা বাংলাদেশের কৃষি বিষয়ক বিভিন্ন গবেষণা গবেষণা করে থাকে, কৃষি সমস্যা নিয়ে আলাপ আলোচনা করে। মৎস্য পশুপালন অধিদপ্তর, এটা বাংলাদেশে মাছ চাষে কিভাবে আরো বাড়ানো যায়, পশুপালন কিভাবে বাড়ানো যায়, কি সমস্যা সমাধান সমাধান কি, এগুলো নিয়ে আলাপ তারা কাজ করে। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন এগুলো কৃষি উন্নয়নে কাজ করে, তারা সার বীজ এগুলো প্রদান করে এবং কৃষি গবেষণা করে থাকে। কৃষি খামার এগুলো খুব কমই দেখা যায় সরকারি উদ্যোগে, কৃষি খামার দুই একটা থাকলেও থাকতে পারে। মৎস্য খামার এগুলো আমি দেখি না কোথায় সরকারি উদ্যোগে মৎস্য মাছের খামার আছে, হয়তো বিভিন্ন মৎস্য গবেষণা কেন্দ্রে থাকতে পারে মৎস্য। পশুপালন খামার এটা সাভার একটা পশুপালন খামার আছে। আরো কোথায় কোথায় জানি এরকম পশুপালন খামার আছে সরকারিভাবে, যেটা মিল্ক বিটা, এটা হচ্ছে সরকারি। যাই হোক, সেবামূলক খাত, সেবামূলক খাতের ভিতরে কি কি আছে, এগুলো হলো বাংলাদেশ বিমান, রেল, এগুলো সরকারিভাবে পরিচালিত হয়। এটা আমরা আগে বাংলাদেশ বিমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা, সেটা সরকারিভাবে পরিচালিত হয়। আচ্ছা, রেলওয়ে পরিবহন, রেলওয়ে পরিবহনটা সম্পূর্ণই সরকারিভাবে পরিচালিত হয়। তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি বাস, বিআরটিসি বাস, ওই যে লাল লাল বাসগুলো দেখা যায় রাস্তাঘাটে, এগুলো সরকারিভাবে পরিচালিত হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃক পরিচালিত নৌ পরিবহন, বাংলাদেশে কিছু সরকারি নৌ পরিবহন কর্পোরেশন, এরকম কিছু জাহাজ টাহাজ আছে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে মানুষ আনা নেওয়া করে। তবে যেগুলো সরকারি কোম্পানি, সরকারি আছে, সেগুলো বেসরকারি অধীনে দিয়ে দেওয়া হয়, ইজারা দিয়ে দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়। আর বাংলাদেশ শিপিং কর্পোরেশন আন্তর্জাতিক রুটে সমুদ্রগামী জাহাজ পরিচালনা করে। বাংলাদেশ কিছু জাহাজ আছে যেগুলো দেশ এবং অন্য অন্য দেশের সাথে মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে দুইটা বড় জাহাজ কেনা হয়েছে, মাদার ভেসেল। এছাড়াও কিছু ভেসেল আছে সরকারি বেসরকারি, সরকারি ভেসেল সংখ্যা খুবই কম, যেগুলা আহ, বিদেশ থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ব্যবহার করা হয়। এছাড়া টেলিযোগাযোগ ব্যবস্থা, ডাক বিভাগ, ডাক বিভাগ এখন আগেকার সময় ডাক বিভাগের মতো এখনকার ডাক বিভাগ তেমন একটা ব্যবহার করা হয় না। আগে যেমন ডাক বিভাগের চিঠিপত্র আদান প্রদান করা হতো, এখন ডাক বিভাগে এটা মাল্টি লেভেল হয়ে গেছে, এমনকি এখানে টাকা পয়সাও রাখা যায়, বিনিয়োগ করা যায়। টাকা পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া তো যায়। তাছাড়া তারা অন্য অন্য কাজও করে। টেলিগ্রাফ, টেলিগ্রাফ এখন আর দেখা যায় না, টেলিগ্রাফ নাই বললেই চলে। টেলিফোনের সংখ্যা আস্তে আস্তে কমে আসতেছে। তার পরিবর্তে আমরা এখন মোবাইল ফোন ব্যবহার করি। টেলিফোনের সংখ্যা তারপরে অল্প কিছু টেলিফোন আছে। বেতার, এটা বাংলাদেশ বেতার, যেমন বাংলাদেশ বেতার চট্টগ্রাম, বাংলাদেশ বেতার খুলনা, বাংলাদেশ বেতার ঢাকা। টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি, এছাড়া সংসদ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন আরেকটা শাখা আছে চট্টগ্রাম। এগুলো আর কৃত্রিম ভূ উপগ্রহ, বাংলাদেশে একটা কৃত্রিম ভূ উপগ্রহ আছে, যেটা আগের নাম ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট, বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট নামে। তো বিদ্যুৎ উৎপাদন করে অনেকগুলা আহ, বিদ্যুৎ উৎপাদন পাওয়ার হাউস আছে, যেগুলো বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন করে, এমনকি দুই একটা বেসরকারি পাওয়ার হাউস আছে, যেগুলো সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করে। সঞ্চালন ও বিতরণ, এটা সম্পূর্ণভাবে সরকারিভাবে, এই যে তার টার খাম্বা টাম্বা দেওয়া হয়, তার টার
দেওয়া হয়, এগুলো হচ্ছে বিতরণ করা হয়। আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ দেওয়া হয় এটা সঞ্চালন বিতরণ। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বর্তমানে বাংলাদেশের 6টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে এবং কিছু বীমা খাত আছে। বাংলাদেশ কিছু বীমা খাত আছে সরকারি, এবং সরকারি বীমা খাত আছে বর্তমানে, কি যেন নাম ভুলে গেছে। যাই হোক, বেসরকারি খাত, বেশিরভাগই বেসরকারি খাত বাংলাদেশের ব্যক্তি মালিকানায় পরিচালিত বেসরকারি খাত। বেসরকারি উদ্যোগে পরিচালিত শিল্প, এগুলো সবচেয়ে বেশি বেসরকারি খাত, সরকারি খাত খুবই কম। বিভিন্ন শিল্প, সড়ক ও নৌপরিবহন, সেগুলো বাস, ট্রাক, কাভার্ড বা লঞ্চ, ব্যাংক, বিমা, অন্যান্য সেবাদান প্রতিষ্ঠান, প্রায় 60টার উপরে ব্যাংক রয়েছে, এগুলো হচ্ছে বেসরকারি খাত। আর এরপরে সবচেয়ে বেশি কথা হচ্ছে উৎপাদন ভিত্তিক খাত। উৎপাদন ভিত্তিক খাতকে তিন ভাগে ভাগ করা যায়, একটা কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। এগুলো আমরা ক্লাস 9-এর অর্থনীতিতেও পড়ে আসছি, এখনো পড়তেছি। তো কৃষি খাত হচ্ছে, বাংলাদেশের কৃষি খাতকে 4টা ভাগে ভাগ করা যায়। কৃষি খাতকে, কারণ দেশের অধিকাংশ লোকও প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষি উপর নির্ভরশীল, জাতীয় কৃষি অবদান গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা যাই হোক এদিকে যাই, কৃষিখাতকে 4টা ভাগে ভাগ করা যায়। শস্য, শাকসবজি, এটাই সবচেয়ে বড়। এই 4টা খাতের ভিতর সবচেয়ে বড় খাত হচ্ছে শস্য এবং শাকসবজি উপখাত। শস্য হচ্ছে যত দানাদার খাবার টাবার, দানাদার খাদ্যটা তো হচ্ছে এগুলো, প্রতিটাই শস্য এবং শাক এবং সবজি, এটা হচ্ছে উপখাত। পশু সম্পদ, পশু সম্পদ তো বুঝো, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ। মৎস্য সম্পদ আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে যে অভ্যন্তরীণ মৎস্য স্বাদু পানির, আর একটা হচ্ছে যে সমুদ্র। আবার স্বাদু পানির মৎস্য হচ্ছে প্রাকৃতিক, আর একটা হচ্ছে চাষাবাদ, এরকম ভাগ টাগ করা আছে। তো এখানে দেওয়া আছে 2020-21 অর্থবর্ষে কৃষি খাতের অবদান 13.47, শ্রম শক্তি 14.67। আমরা এই কৃষি খাতে আমরা এখনকার যে তথ্য আছে সেই তথ্যগুলো দেখব। এই তারপরে আমরা বর্তমানে তথ্যটাও দেখব। এখানে যে তথ্য আছে সেগুলোর সাথে সাথে শিল্প খাত, শিল্প খাতে অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের শিল্প খাত 2য় নম্বরে আছে, কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যে দেশ যত বেশি শিল্পে উন্নত, সে দেশ তত বেশি উন্নত বিশ্বে। আমরা বড় বড় দেশগুলো দেখতে পাই যেগুলো উন্নত রাষ্ট্রগুলো হচ্ছে, সবচেয়ে বেশি কথা বড় কথা হচ্ছে তারা শিল্পে উন্নত। আগে কৃষিতে উন্নত, তারপরে তারা শিল্পে উন্নত। তো দেখো, দেশের অর্থনৈতিক বিকাশ, সামাজিক অগ্রগতি অর্জনে শিল্প খাতের উন্নয়ন হলো পূর্ব শর্ত। কারণ কৃষি ক্ষেত্রে বিশাল পরিমাণ ভূমির দরকার হয়। বাংলাদেশ একটা ছোট দেশ, তো ভূমির পরিমাণ কম। তো একটা দেশকে যদি খুব বেশি দ্রুত উন্নয়ন করতে হয়, তাহলে শিল্প খাতের সবচেয়ে বেশি উন্নয়ন করা যায়, কারণ এখানে অল্প জায়গায় অধিক পরিমাণ লাভবান লাভ করা যায়, যেটা কৃষি খাতে করা সম্ভব না। তারপর সেবা খাত, সেবা খাত এই যে আমি তোমাদের পড়াচ্ছি এরকম যতগুলো আছে, তুমি কলেজে আসা যাওয়া করতেছো, প্রত্যেকটাই সেবা খাতের অংশ। সেবা খাতে এখানে বলা আছে 51.53% সেবা খাতের অবদান। তবে আমরা মোট শ্রমশক্তি 39% দেওয়া আছে, কিন্তু আমরা বর্তমান যে তথ্যটা আছে সেই তথ্যটা দেখব। তার জন্য আমরা একটু এটা পিছিয়ে যাই, একটু সরে নিজেরা একটা মিনিট। আমরা এখানে যে খাতটা দেখবো, বাংলাদেশ 2015-16 অনুযায়ী জিডিপি খাত সমস্যা, আহ কৃষি খাতের অবদান 2023-24, এই 23-24 দেখতে পাচ্ছি। বর্তমানে 23-24 ছিল 11.9, 11.19। কৃষি খাতের 2023-24 ছিল 11.19 প্রবৃদ্ধি। 23-24 প্রবৃদ্ধি 3.30%। কৃষি খাতের প্রবৃদ্ধি এটা বলা হয়েছে, কৃষি খাতের প্রবৃদ্ধি 3.30%। আর বর্তমান 2024-25 সালে এটা খেয়াল রাখবা 10.9, 10.94। আর প্রবৃদ্ধি 1.79, কিন্তু প্রবৃদ্ধি কমে গেছে। প্রবৃদ্ধি মানে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে কতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে প্রবৃদ্ধি। আর শিল্প খাতের অবদান হচ্ছে 37.37, এটা হচ্ছে 2023-24। তখন 23-24-এ প্রবৃদ্ধি ছিল 3.51%। বর্তমান 2024-25 সালে প্রবৃদ্ধি হচ্ছে 37.44। বর্তমান প্রবৃদ্ধি 4.34%। আর সেবা খাতে 2023-24 ছিল 51.44, প্রবৃদ্ধি ছিল 5.09, কিন্তু বর্তমানে হচ্ছে 51.62, প্রবৃদ্ধি হচ্ছে 4.4.5। যাই হোক, গড় প্রবৃদ্ধি দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম
যে 2024-25 বছরে 1 নাম্বার হচ্ছে সেবা খাত, 2 নাম্বার শিল্প খাত, 3 নাম্বার হচ্ছে কৃষি খাত। তাহলে তবে আবার প্রবৃদ্ধির দিক থেকে 1 নাম্বারে সেবা, 2 নাম্বারে শিল্প, এবং 3 নাম্বারে কৃষি। কৃষি খাতও বাড়তেছে কিন্তু তুলনামূলক কম। শিল্প এবং সেবা খাত খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিল্প খাতের থেকেও সেবা খাতটা খুব দ্রুত বাড়তেছে। গড় প্রবৃদ্ধি 2024 3.97। কিন্তু বাংলাদেশ একটা দেশের প্রবৃদ্ধি 7%, বাংলাদেশ একটা সময় 7% প্রবৃদ্ধিও ছিল, কিন্তু এখন প্রবৃদ্ধি 3.97। তো আমরা আরেকটা জিনিস এখানে আর কি আছে দেখি। আহ, মোট জিডিপি বাংলাদেশে বর্তমান, মোট জিডিপি 462 বিলিয়ন, 462 বিলিয়ন ডলার, এটা মার্কিন ডলার। মাথা পিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। মাথা পিছু জাতীয় আয় 2820 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার 3.97। এটা সামনের দিকে আছে তাই আগে একটু দেখে নিয়ে 3.97 জিডিপি প্রবৃদ্ধির হার। আর 2025-26 অর্থ বছর লক্ষ্যমাত্রা 5.5%, যদি লক্ষ্যমাত্রা, কিন্তু প্রবৃদ্ধির হার আছে 3.97। এই যে দেখো 3.97 জিডিপি প্রবৃদ্ধি, এটার সাথে এটা এটা গেল 3.97। ওকে, আমরা পরের অংশ যাই। পড়তেছিলাম আছে, তো কি এগুলো একটু দেখে নিবা। বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতি মূলত, বাংলাদেশের আয়তন দেওয়া আছে 1,47,570 বর্গ কিলোমিটার। জনসংখ্যা দেওয়া আছে 16,82,00,000, কিন্তু বর্তমান জনসংখ্যা এটা না। বর্তমান জনসংখ্যা সম্পর্কিত আমি একটা চার্ট দিয়েছি এখানে। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা, আহ দেখা গেলে জনসংখ্যা কত আছে, এর সাথে সম্পর্কিত তথ্য আছে। বর্তমান জনসংখ্যা 2022 সালে যে একটা জনসংখ্যা 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা, যেহেতু যেহেতু 2021 সালে করোনা কালীন সময় ছিল, তাই 2021 সালে এটা হয় নাই, 2022 সালে হয়েছে। তো এখানে জনসংখ্যা, 10 মিনিটের ভিতরে আমরা এই ক্লাসটা শেষ করব। হুম, কারণ আজকে যেহেতু একটা পেপার, তো একটা পেপারই আগে আমি 10 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। তো বাংলাদেশের জনসংখ্যা বর্তমান 16.51 কোটি, কিন্তু আর বর্তমান 2024 সালে একটা জনসমরি হয়েছে, সরি, একটা অর্থনৈতিক সমীক্ষা হয়েছে, ওখানে 17,15,09,000। আর 2022 সালে সেখানে প্রাথমিকভাবে 16,51,00,000, 16.51 কোটি, মানে 16,51,00,000। আর চূড়ান্তভাবে 16,98,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে 2024 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 1.33%, কিন্তু আহ, জনশুমারি গৃহ গণনা 2022 অনুসারে 1.12%। জনসংখ্যার ঘনত্ব 1,171 জন বর্তমানে। এইসব তথ্য তোমাদের জানা থাকা দরকার। 2022 সাল অনুসারে 1,119 জন। তোমার অবশ্যই তোমার যে প্রশ্নে আসবে সেখানে লেখা থাকবে যে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে নাকি জনশুমারি ও গৃহ গণনা 2022, বেশিরভাগ সম্ভাবনা এখান থেকে আসার। পুরুষ মহিলা অনুপাত 96.3, এটা হচ্ছে পুরুষ, আর 100 হচ্ছে মহিলা। কিন্তু 2022 সালে 98.07 এবং 100 মহিলাতে বোঝা যাচ্ছে পুরুষের থেকে মহিলার সংখ্যা একটু বেশি। শিশু মৃত্যুর হার 1,027 জন মারা যায় 2024 সালে, বলা হয়েছে, কিন্তু 2022 সালে 25 জন। তারপরে সাক্ষরতার হার 2024 সালে 77.9% সাক্ষরতা, মানে তারা লিখতে পড়তে জানে। আর 2022 সালে ছিল 74.80। ওকে, আমরা মূল পরে আসি, তারপর এখানে আর কোনো তথ্য তথ্য থাকলে, এটা জিডিপি প্রবৃদ্ধির হার, এটা একটু পরে দেখাই দিচ্ছি। জিডিপি প্রবৃদ্ধির হারটা যখন আসবে তখন। হ্যাঁ, এরপর বাংলাদেশ অর্থনীতি কৃষি নির্ভর, এগুলো পড়ে নিবা। অতিরিক্ত জনসংখ্যা, একটু জনসংখ্যা দেখে দেখে আনলাম। যদিও এখানে কিছু তথ্য পুরাতন ব্যাকডেটের তথ্য, আমি নতুন কিছু তথ্য দেখা দিচ্ছি। উন্নয়নশীল শিল্প খাত, বাংলাদেশের শিল্প খাত উন্নয়নশীল, আস্তে আস্তে উন্নয়ন উন্নয়ন হচ্ছে, কিন্তু এখনো উন্নত না। শিল্প খাতে এখনো অটোমেশনের ব্যবহার খুব কম। শিল্প বিপ্লবের ছায়া এখনো বাংলাদেশে পড়েনি। বেকারত্ব, বাংলাদেশে বেকারত্বের পরিমাণ খুবই বেশি, যার ভিতর শিক্ষিত বেকারত্বের সংখ্যা আরো বেশি। আর কৃষিক্ষেত্রে একটা যে বেকারত্ব দেখা যায় সেটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব নিয়ে, যেমন ছদ্মবেশী বেকারত্ব রয়েছে এমন এক ধরনের বেকারত্ব যেখানে সে না থাকলেও কৃষি উৎপাদন হবে, কোনো সমস্যা নেই, সে নামে মাত্র আছে। যেমন একটা কৃষি খামারে 5 জন শ্রমিক আছে, কিন্তু ওখানে যদি 3 জন শ্রমিক থাকে,
তারপরও কৃষি উৎপাদন কম হবে না, তাহলে যে ওই অতিরিক্ত 2 জন বেশি আছে, এটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। আর একটা বেকারত্ব মৌসুমী বেকারত্ব। মৌসুমী বেকারত্ব হচ্ছে যে কৃষি, এটা কৃষি ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায়। যখন কৃষি কাজ করে তখন একটা সিজন কৃষি কাজ করে, বাকি সিজন সে আর কাজ পায় না, বসে থাকে। স্বল্প মাথাপিছু হয়, মাথাপিছু হয় একটু আগে দেখে আসছি। বর্তমান তথ্য অনুসারে বাংলাদেশের মাথাপিছু কতটুকু এটা বলে আসছি। মূলধন ও বিনিয়োগের স্বল্পতা এখানে, যেহেতু বাংলাদেশের দারিদ্র্যের দুষ্টু চক্রের মধ্যে আবদ্ধ। এখানে আয় কম, যেহেতু আয় কম তাই সঞ্চয় কম, সঞ্চয় যেহেতু কম তাহলে বিনিয়োগ কম, বিনিয়োগ যেহেতু কম মূলধন কম, মূলধন যেহেতু কম তাহলে উৎপাদন কম, উৎপাদন যেহেতু কম তাই আয় কম, আবার আয় আয় যেহেতু কম তাই সঞ্চয় কম। এটা একটা দারিদ্র দুষ্ট চক্র, এর ভিতরে ঘুরে ফিরে থাকে। তো এই কিছু পুরাতন তথ্য তথ্য দেওয়া, সেগুলো দেখে নিবা। বৈদেশিক সাহায্য নির্ভরশীল, তো বাংলাদেশের বৈদেশিক সাহায্য উপর অনেক বেশি নির্ভরশীল। বাংলাদেশে বাজেট ঘাটতি আছে, বাজেট ঘাটতি পূরণের জন্য বৈদেশিক সাহায্য সহযোগিতা নিয়ে থাকে। মুদ্রাস্ফীতি আগেও বলছি, মুদ্রাস্ফীতি বর্তমানে মুদ্রাস্ফীতি হার প্রায় 9.5%, যদিও এখানে 2020-21 সালের তথ্য দেওয়া আছে 5.56%। বর্তমান মুদ্রাস্ফীতি আরো বেশি, অর্থাৎ আহ, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। অনুন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত। যেটা তোমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি তোমরা আশুগঞ্জ যাইতে চাও তাহলে বুঝতে পারবা যে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা তোমাদের কতটা উন্নত। আহ অনুন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, দেখা গেল প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত সমুদ্র তীরবর্তী, আর বাংলাদেশের সমুদ্রটা অনেকটা ফানেলের মতো। এখানে প্রতি বছর সবচেয়ে বেশি বিশ্বের অনেক বেশি ঘূর্ণিঝড় এইখানে আঘাত করে। তো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা খুবই বেশি। দক্ষ উদ্যোক্তার অভাব, যেহেতু এখানে মূলধনের পরিমাণ কম তাই সহজেই ব্যাংক লোন দিতে চায় না। যেহেতু লোন পাওয়া যায় না, তার নিজেরও টাকা পয়সা ওরকম থাকে না, তাহলে এখানে উদ্যোক্তা তৈরি হয় না। আর উদ্যোক্তা যারা আসে তারাও অতটা দক্ষ না, সবাই বিদেশমুখী, দেশের বাইরে চলে যায়। আর সবাই চাকরি খোঁজে, এটাই মূল কারণ। অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, সামাজিক অবকাঠামো এগুলো অনুন্নত করে নেবে একটু। শিক্ষা স্বাস্থ্য, বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্যের মান তেমন একটা ভালো না। আর্থিক খাত সংস্কার, এগুলো দ্রুত সংস্কার খাত করতে হবে। টাকার যেমন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যেমন টাকার ভাসমান বিনিময় হার, এটা এটা একটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। ভাসমান বিনিময় হার কি? যেমন বাংলাদেশি টাকা এবং বিদেশে ধরো আমেরিকান ডলার, আমেরিকার ডলারের মূল্য বর্তমানে ধরো 120 টাকা। একশো, এটা কিভাবে নির্ধারিত? একটা সময় ছিল 80 টাকা, 100 টাকা, এভাবে ছিল। চলো, এটা হচ্ছে ডলারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে এটা দাম নির্ধারণ হয়। এটা হচ্ছে ভাসমান, ফ্লোটিং, ফ্লোটিং পদ্ধতিতে। এবং বাংলাদেশে বর্তমানে ফ্লোটিং এবং নিয়ন্ত্রিত দুইটাই চলে। যদিও আগে নিয়ন্ত্রিতই ছিল, সাম্প্রতিক সময় কিছুটা ফ্লোটিং দেওয়া হচ্ছে, ভাসমান মানে দর কষাকষির মাধ্যমে যাতে দাম নির্ধারণ হয়। মানি লন্ডারিং প্রতিরোধ, মানি লন্ডারিং হচ্ছে বিদেশে টাকা পাচার করে দেওয়া বাংলাদেশের টাকা, কিন্তু বাংলাদেশে এটা বেশিরভাগ অবৈধ টাকা দেশের বাইরে পাচার করে দেয়, এটা হচ্ছে মানি লন্ডারিং। এবং অর্থ ঋণ আদালত 2003, এটা দেখা তৈরি করা হয়েছে ব্যাংকের সুদ হার হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিছুদিন আগে সুদ হার 10%-এর নিচে ছিল, বর্তমানে আবার 10%-এর উপরে উঠে গেছে। আগে এক ডিজিটে রাখতে চাইছিল, কিন্তু এখন আবার সে আগের অবস্থান চলে গেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা নিয়ে কথা বলছি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবস্থা খুবই খারাপ। বর্তমানে একটা সময় অনেক ভালো ছিল, 7 দশমিক পর্যন্ত ছিল। এই যে 7, 7, 7, বর্তমান তারপর 8, 8ও ছিল একটা সময়, বর্তমানে 3 এবং 5। করোনা পরবর্তী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অবস্থা, এবং শুধু বাংলাদেশ না, দেশের অন্যান্য দেশেরও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। এটা তোমরা একটা চিত্র দেখবা, আমার 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 আমি কিছু সংগ্রহ করে রাখছি, সেগুলো তোমাদের এখন দেখাবো, সেগুলো দেখবা। ভোগের পরিমাণ কম, যেমন আয় করলে তারা ভোগ করবে, যেহেতু আয় কম ভোগ কম। যে কত কি পরিমাণ ভোগ করে, এখানে কিছু তথ্য দেওয়া আছে। সঞ্চয় কতটুকু সঞ্চয় করে, আহ, ভোগের কত পার্সেন্ট সঞ্চয় করে দেশের অর্থনীতি, মানে ভোগ করে, ভোগ করার পরে কতটুকু তারা সঞ্চয়ের জন্য রাখে, সেই সম্পর্কিত কথাবার্তা এখানে দেওয়া আছে, একটু পড়ে নিবা। বিনিয়োগ, এই সঞ্চয় করার পরে তারা সঞ্চয় পুরোটাই কখনো বিনিয়োগ করে, সঞ্চয় আবার কখনো কখনো সবটা বিনিয়োগ করে না। যখন বিনিয়োগ লাভজনক হবে, বেনিফিট মনে হবে, তখন তারা বিনিয়োগ করবে। কতটুকু, কত পার্সেন্ট বিনিয়োগ করে সেই সম্পর্কিত। মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতি হচ্ছে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরে মুদ্রার দাম কতটুকু কমছে এবং দ্রব্যমূল্যের দাম যতটুকু বেড়ে গেছে। যেমন একটা, এগুলো আমি আগেও দেখাইছিলাম, এখন আবার অল্প সামান্য একটু দেখাচ্ছি। যেমন দেখো, একটা জিনিসের দাম একটা সময় ছিল 100 টাকা গত বছর, এখন যদি হয় 109 টাকা, তাহলে এই যে 109 টাকা, 9%, তাহলে মুদ্রাস্ফীতির হার হবে 9%, অর্থাৎ টাকার মান 9 টাকা কমে গেছে।
9% কমে গেছে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো বিভিন্ন বছরের মুদ্রাস্ফীতি এখানে দেখানো হয়েছে। বর্তমানে মুদ্রাস্ফীতি প্রায় 9.5%। পুঁজিবাজার, এই পুঁজিবাজার রপ্তানি এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলাপ আলোচনা করব। আজকের ক্লাসে আরেকটু দেখাই আমরা শেষ করব, যেহেতু আচ্ছা একটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা অল্পের ভিতরে শেষ করে দেব। রিয়েল জিডিপি গ্রোথ রেট এখানে দেখানো হয়েছে। 2018 সালে ছিল 7.32, 2019 সালে ছিল, 2018 সালে দেখো, 2018 ছিল 7.32 প্রবৃদ্ধি, 2019 সালে প্রবৃদ্ধি ছিল 7.88। কিন্তু 2020 সালে 200 অনেক একটা বড় কমে গেছে। কারণ এই কমার কারণ হচ্ছে করোনা। করোনা 2019 সালের পরে যে কখন করোনা আসলো, সবকিছু লকডাউনে চলে গেল, এই কারণে এটা কমে গেছে। 2021 সালে 6.9 স্যার, প্রায় 7%-এর কাছাকাছি। 2022 সালে 7.17। 22 সালের পর যখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল, তারপর আবার প্রবৃদ্ধি কমা শুরু করলো 5.78। 24 সালে 5.82। সরকার এখন প্রবৃদ্ধি আশা করতেছে 2025 সালে 6.75। সরকারের বাজেটের টার্গেট আছে, কিন্তু বর্তমানে প্রবৃদ্ধি দেখা যায় 5.25%। তারপরে দেখো, আর আর একটা প্রবৃদ্ধি এখানে একটু দেখে নিবা। প্রবৃদ্ধি ওইটাই আর কি, এখানে যে বাড়তেছে কমতেছে আর একটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আমাদের ক্লাসটা এখানেই শেষ। আমি এগুলো সব তোমাদের ইয়াতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তোমরা পেয়ে যাবা সেখানে। আমরা ক্লাসটা একটু এখানে শেষ করতে চাচ্ছি। অফ করবো কেমনি? আসলে জায়গা রেকর্ডটা শেষ করি।